বিষয়গুলো আলোচিত প্রেক্ষাপটে বলছি যে ওই ডিসঅ্যাডভান্টেজের জায়গায় 3/1 অ্যাডভান্টেজটা কি সেই জন্য ওটার কথা বললাম। 3/1 অ্যাডভান্টেজ 100টা পাচ্ছি, ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে যে একজন প্রার্থীকে অনেক বড় একটা জায়গা নিয়ে একটা পুরুষ প্রার্থীকে একটা কনস্টিটিউয়েন্সিতে দৌড়াতে হচ্ছে ওনাকে 3টা কনস্টিটিউয়েন্সি দৌড়াতে হবে। কিন্তু আমার নিজের ধারণা যে ডাইরেক্ট ইলেক্টেড হয়ে আমরা শিওরলি পাচ্ছি, এইটাতে আসলে এই ডিসঅ্যাডভান্টেজটা কম্পারেটিভলি অন্য অপশনগুলির চেয়ে মেনে নেওয়ার জন্য ভালো। দ্বিতীয় যে আলাপটা উঠেছে সেটা হচ্ছে যে আমাদের জেলাগুলিতে তো আপনার সিটের সংখ্যা তো 3-এর গুণিতক না। ধরেন যে কোনো একটা জায়গায় আছে 4টা সিট আছে একটা জেলায়, তাইলে কি হবে 3টা সিট একজন পাবো, আরেকটা যদি 2টা সিট আসতে হবে অন্য জেলা থেকে, সেটা আসলে মানে যৌক্তিক কিনা সেটা নিয়ে প্রশ্ন করেছে। সেটার একটা সলিউশন প্রপোজ করছি। সলিউশনটা হচ্ছে যদি 4টা সিট হয় তাহলে সেটাকে একটা সিট হিসেবে গণ্য করা হবে, মানে একটা সিটেই 4টা সিটকে কনসিডার। আর যদি এটা সলিউশন বলছি, এটা প্র্যাকটিক্যাল সলিউশন, এটা অলরেডি এখানে আলাপ হচ্ছে, এই আলাপটা করা হয়েছে। এই অপশনাল এটা দুর্বলতা হিসেবে অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি করা হচ্ছে, এই জন্য এটা বাদ যাচ্ছে। তো 4টা যদি একটা করেন, 5টাকে যদি 2টা করেন, ঠিক আছে, 6টা 3টা তো একটা একটাই থাকছে। এইটা তো আমি হিসেব করে দেখলাম যে 100 জায়গায় 102-3 হয়। মহানগরগুলিতে যদি আমরা একটু ইন্টেলিজেন্টলি ডিস্ট্রিবিউট করি তাহলে আমরা 100টা আনতে পারবো, 100টা আনা সম্ভব। সুতরাং আমার মতামত, আমার দলীয় মতামত সেটা হচ্ছে 3/1 পদ্ধতি। আর সবাই মনে করি যা যা প্রবলেম হচ্ছে তার সলিউশনের ক্লাসে। ধন্যবাদ। আমি সরি এগেন বলেছি আমি বেশি সময় নিয়েছি। ধন্যবাদ। আমি যারা ফরিদুজ্জামান ফরহাদ এমপিপি আপনাকে জানাচ্ছি জাতীয়তাবাদী সমমনা জোট, এবং এরপরে কথা বলবেন আবুল হাসান রুবেল যারা সংগীত নারী ক্ষমতায়নে আজকে সভাপতি চলে যাচ্ছে। এখানে তো আমি প্রথম সভাপতির সামনে বলতে চাই, যতগুলো সদস্য আছে এখানে ঐক্যমতের সদস্য একজনও তো নারী সদস্য নাই। ঐক্যমতের কমিশনের যে সদস্য, আমরা নারী ক্ষমতায়ন নিয়ে সবসময় চর্চা করছি, চেষ্টা করছি, কিন্তু এখানে যদি একজন নারী সদস্য দেখতাম তাহলে আমি মনে করতাম যে সংস্কার কমিশন যে প্রস্তাব সে বাস্তবে সরকার নিয়ে আছে। ধন্যবাদ। আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আলোচনায় বিদ্যমান পরিস্থিতি বলেছিলাম যে 50 থেকে 100 জন করা, সেটা যেহেতু হচ্ছে না এখন কমিশনের আমাদের প্রস্তাব আছে জাতীয়তাবাদী সমন্বয় জোট যে বর্তমান যে বিদ্যমান আছে 50 ছিল, সেখান থেকে 100 জন করা হোক না। নাম্বার 2 হচ্ছে রাজনৈতিক দলের প্রতি ফোর্স দেওয়া যাবে না বা পুরো পদ্ধতি করা যাবে না যে তার দল কত পার্সেন্ট নারী দিবে। কারণ নারী পুরুষ উভয় মিলেই রাজনৈতিক দলের সদস্য, অবশ্যই যোগ্য নারী যে থাকে তাকে অবশ্যই দিবে। সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে না যে আপনি 33% দেওয়া হবে, এবং সেইটা বলি এই 33% যদি দেওয়া হয় এবং সরাসরি ইলেকশন দেওয়া হয় তার সম্ভাবনা সংখ্যা খুবই কম ইলেকশন আসা। আর একটা প্রস্তাব হতে পারে আপকামিং পার্লামেন্টে আসে এই বিষয়টা আলোচনা করতে হবে যে কি পদ্ধতিতে নেক্সট ইলেকশনে দেওয়া যায়। ধন্যবাদ। ধন্যবাদ যারা ফরহাদ। আমন্ত্রণ জানাচ্ছি আবুল হাসান রুবেল যারা সংগঠন আন্দোলন। এরপরে কথা বলবেন ব্যারিস্টার সামিয়া আব্দুল হক। ধন্যবাদ। আমি একটু আচ্ছা আমাকে 30 সেকেন্ড জাতীয়তাবাদী সমন্বয় জোটের পক্ষ থেকে আপনি বক্তব্যটা দিলেন একটু বোঝার জন্য। আমি আসলে উঠে যাচ্ছি কেন আশা করি বুঝতে পেরেছিলাম। যাই আপনারা যখন প্রস্তাবের পক্ষে লিখিতভাবে
কেন, তাতে উল্লেখিত ছিল 50টিতে কেবলমাত্র নারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা ছিল আপনাদের প্রস্তাব। তারপরে হচ্ছে 17 জনের বক্তব্যের সময় বক্তব্য ছিল সংসদে নারীদের জন্য স্থায়ীভাবে সংরক্ষণ করার পক্ষে একমত। স্থানীয় সরকার আইনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে যেভাবে একটি ইউনিয়নকে 3টি ওয়ার্ডে বিভক্ত করে একটি নারী আসন সংরক্ষণ করা হয়েছে, একই কাঠামো অনুসরণ করে জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনের বিপরীতে একজন নারী সংসদ সদস্য নির্বাচন বিধান করার পক্ষে মতামত দিয়েছিলেন। আমি জাস্ট রেকর্ডের জন্য বললাম, প্রস্তাবটা নতুন প্রস্তাব আসছে, তখন এই প্রস্তাব আমাদের কাছে ছিল না। এটা বাইরে আপনাদের আগের অবস্থানটা আমি বললাম রেকর্ডের জন্য, জাস্ট রেকর্ডের জন্য, আর কিছুই না, যাতে করে আপনার সামনে বললে বোঝা যায় যে আমি একটু ভুলভাবে রেকর্ড করছি, সেটাই বললাম, কিছুই না। কারণ আগে যে প্রস্তাব ছিল আউট এখন নতুন নতুন করে প্রত্যেকটা বিষয় নতুন নতুন করে আসতেছে, তখন আমাদের সিদ্ধান্ত নিতে হয় কিভাবে এই নতুন প্রস্তাবের ভিতরে আমরা আমাদের মতামত প্রকাশ করা যায়। ধন্যবাদ। ধন্যবাদ। মনে হয় আমি এখন শুরু করতে পারি। প্রথমত মানে আপনারা মধ্যে আলোচনা করেছেন, আমি প্রথমে ছিলাম না, দুঃখিত সেই কারণে। আজকে 14 জুলাই এবং এই 14 জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণের একটা বিরাট ঘটনা আসলে আমরা বিগত সময়ে দেখেছি, এবং আজকে যখন এই সংগ্রামের জায়গায় আমরা দেখি নারীদের উপস্থিতি, আর আজকে এখানে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় দেখি, তার ভিতরে যে পার্থক্য, সেটা একটা জিনিস প্রমাণ করে যে আসলে নারীরা এগিয়ে আছেন নানান দিক থেকে, নারীরা এগিয়ে আসছেন, কিন্তু আসলে তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমরা অংশভূত করছি না, তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশীদার করছি না। এইটার একটা প্রকাশ আজকে এখানকার সভাও। এই বিষয়টাকে আমরা যদি দেখি একইভাবে পার্লামেন্টেও তাই। পার্লামেন্টে যেভাবে আসলে নারী সদস্যরা আছেন সে বিষয়ে অনেক আলোচনা হয়েছে, এটা আমি আর আলোচনা করব না। আমি শুধু একটা নতুন প্রস্তাব দিতে, মানে নতুন প্রস্তাব মানে আসলে 2 কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবের প্রেক্ষিতে, মানে পূর্ববর্তী প্রস্তাব, আজকের প্রস্তাব না, পূর্ববর্তী প্রস্তাবের প্রেক্ষিতে একটা দুয়ের সমন্বয়ে নতুন প্রস্তাব, যেটা সাকিব আনোয়ার বলছেন, এই প্রস্তাবটা দিতে চাই যে সরাসরি আসনে সরাসরি ভোটে নারী নির্বাচিত হবেন, এবং সেটা হবে হচ্ছে এই যে 3টি মিলিয়ে যে একটা করার প্রস্তাব ছিল এই সংবিধান সংস্থা কমিশনের, এবং ঘূর্ণায়মানের প্রস্তাব ছিল হচ্ছে নির্বাচন কমিশনের। এই দুইকে যদি আমরা একত্রিত করি তাহলে আসলে 3 দিকে যদি মানে এরকম আমরা ধরি যে 3 দিকে একটা ক্লাস্টার, এই ক্লাস্টারে এর ভেতরে ঘূর্ণায়মান হবে, মানে এই 3টের ভেতরে একটা একটা করে প্রত্যেকটা নির্বাচনের ভেতর দিয়ে এটা আসবে। সেই ক্ষেত্রে মানে যেটা হবে সেটা হচ্ছে যে এটা ওই একজন নারীকে 3টি আসনের যে ছোটাছুটি সেটাও করতে হচ্ছে না, একইভাবে কাউকে ছাড়ও দিতে হচ্ছে না যে তার আসনকে ছেড়ে দিয়ে একজন নারীকে দিতে হবে, সেটাও দিতে হচ্ছে না। ফলে এটা একটা সমাধানের জায়গায় আসতে পারে, যেটার সমাধানের জায়গায় এসে আসলে নারীরা সরাসরি নির্বাচিত হতে পারেন এবং একটি আসনে নির্বাচিত হতে পারেন। এই ক্ষেত্রে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিনা। আমরা যদি সংসদ সদস্য পদকে আসলে একটা আইন প্রণেতার জায়গায় দেখি, তাহলে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা যদি এই উন্নয়ন কাজ এবং অন্যান্য জায়গা এগুলোকে আসলে স্থানীয় সরকারের হাতে নিয়ে যাই এবং আইন প্রণয়ন নীতি প্রণয়নের জায়গায় না মানে সংসদ সদস্যদের দেখি, তাহলে আসলে আমাদেরকে ঋদ্ধ করবে, আমাদেরকে আসলে নতুন করে কোনো ঝামেলায় ফেলবে না। ফলে এই জায়গা থেকে এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা গ্রহণযোগ্য প্রস্তাব, যে প্রস্তাবের ভিত্তিতে আমরা এটার সমাধান করতে পারি। আর যে 1/3 আসনে
যে প্রস্তাবটা করা হয়েছে এটার আসলে প্রধান অসুবিধার জায়গা হচ্ছে এখানে যে এখানে একটা সম্ভাবনা, যেটা সবাই বলেছেন যে একটা সম্ভাবনা আছে যে যেই আসনে এই দল মনে করছে যে আমার এখানে যেটা সম্ভাবনা রয়েছে এখানে আমরা একটা নারী প্রার্থী দিয়ে দিলাম, এইভাবে পূরণ করার যে মানে আশা, মানে কি বলে যে আশঙ্কা, এই আশঙ্কাটা থেকে যাচ্ছে এবং তাতে নারীর অংশগ্রহণের পরিমাণটা আরো কমছে। আরেকটা বিষয় আসলে বিবেচনা করা দরকার যে আমরা যখন সংসদীয় আসন বলছি আর দলের উপরে দিচ্ছি, দুইটার ভিতরে একটা পার্থক্য আছে। একটা হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে আমরা সংসদে নিয়ে আসার জন্য চেষ্টা করছি, আর একটা দলকে আমরা প্রার্থী দেওয়ার কথা বলছি। দলের প্রার্থী দলের ভিতর দিয়ে আসলে তৈরি হওয়ার কথা, এবং সেখান থেকে দলগুলো এইটার ভিত্তিতে আসলে বাধ্য হবে তাদের নেতৃত্ব তৈরি করতে। এরকম জায়গায় নিয়ে যাওয়া দরকার বলে মনে করি। এবং আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই, এটাকে কেউ কেউ বলছেন যে এটা একটা কোটা ব্যবস্থা, সাময়িকভাবে হয়তো তাই। আমি মনে করি যে যদি 3টি নির্বাচন এভাবে করা যায় তাহলে প্রত্যেকটা আসনে নারীরা মানে সক্ষম প্রার্থী হিসাবে তৈরি হবেন, এরপরে আর এই ব্যবস্থার দরকার হবে না। ফলে এটা আগামী 3টি নির্বাচনের জন্য হতে পারে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, আপনি যে বললেন যে 3টা আসন নিয়ে একটা ক্লাস্টার, তো তার মানে ওই 3টা আসন থেকে একজন নারী নির্বাচিত হবে? আরেকটি আসনে হবেন এরকম করে, আর 3টা আসন, ওই 3টা আসনে ঘূর্ণায়মান হবে। ধন্যবাদ। আমি ব্যারিস্টার সানি আব্দুল হক জানাচ্ছি। সানি আব্দুল হক শুরু করবার আগে আমি মানে একটু কিউরিয়াসিটি থেকে কেউ কেউ বলছেন যে রাজনৈতিক দলগুলো নমিনেশন দেওয়ার ক্ষেত্রে এই প্রস্তাবগুলো করে এমন আসলে দেবে যেখানে তার জেতার সম্ভাবনা নেই। তো আমি একজন দীর্ঘদিনের সাংবাদিক হিসেবে আমাদের এমন দলও আছে তাদেরকে যদি বলেন যে কোন বিশ্বাসনে আপনার প্রার্থী জিতবে না খুঁজে বের করেন, তো তারা মনে করে যে এমনও আছে অবশ্যই যে বিশ্বাসী খুঁজে বের করতে পারবে না যেটা জিতবে না, হয়তো জিতবে না, কিন্তু হয়তো আপনার বা কোনো একটা দল হয়তো তার বড় অনেক আসন আছে যেখানে আশঙ্কা যে জিতবে না, তাই নারী প্রার্থী দেবে। এমন দল আছে যে মনে করে যে আমি 290 সিটে জিতবো, এবং এটা অবাস্তব না, এটা বাস্তব। এখন এই পদ্ধতিতে যদি 400-500 নারী প্রার্থী আসে, 1/3, 400-500 মধ্যে 20-30-40 জন জিতবে না, কিন্তু আমি জানি না এটা কি চিন্তা হচ্ছে। বলেছেন সানি আব্দুল হক। আপনি যেহেতু বকুড়া, তার কাছ থেকে অনুমতি আমি কি একটু আমার অনুপস্থিতিতে সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন হচ্ছে আপনার বক্তব্যের গুরুত্ব কোনো অবস্থাতে হ্রাস করা হচ্ছে না। আপনি অনুমতি দিলে যেটা আপনি বলেন আমি একটু আমি কখনো এই অভিযোগ করিনি। আমি অনুমতিটা নিয়ে নিলাম। প্লিজ আপনি সালাম আলাইকুম। প্রথমে একটু প্রিলিমিনারি ইস্যুস আছে আর কি বলি, সেটা হলো লাস্ট টাইম খেয়াল করেছিলাম যে একটা রেকর্ডের কনসেনসাস ছিল যারা নারীদের ক্ষেত্রে 100টা আসন রাখতে হবে, এটা বিষয়ে সবাই মানে একমত হয়েছিলাম। এটা এগ্রিডেবল, কিন্তু আজকে খেয়াল করলাম একটা মেজর শিফট। এটা আসলে কিসের ভিত্তিতে হলো, যেটা এটা মানে ম্যাথোডোলজি নিয়ে কথা বলার কথা ছিল, প্রসিডিউরাল জায়গায় কথা বলার কথা ছিল, কিন্তু সাবস্টেন্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে এটা এগ্রিডেবল 100টা, বর্তমানে 50টা থেকে 100টা, কিন্তু এটা মোডালিটি নিয়ে কথা বলার কথা ছিল। কিন্তু আজকে হঠাৎ দেখছি যে কমিশন একটা মেজর শিফট করেছে তাদের পজিশন থেকে। যদি সেটাই হয় তাহলে এটা খুব মানে আনফেয়ার হবে না যদি পার্টিগুলো তাদের জায়গা থেকে মেজর কোনো শিফট ব্যাক করে। যেমন আমাদের এরকম আছে অবস্থান যে আমরা ঐক্যমত্যের স্বার্থে এটাতে রাজি হয়েছিলাম, আমাদের একটা ভিন্ন প্রস্তাবনা ছিল। যদি আপনাদের জায়গা পরিবর্তন ঘটান তাহলে আমরা হয়তো আমাদের জন্য অরিজিনাল জায়গায় নিতে পারবো কিনা, এটা ভাবার বিষয়। এটা ছিল প্রিলিমিনারি ইস্যুস। আর এখানে আপনার 3টা প্রস্তাবনা দিয়েছেন,
এই প্রস্তাবনা 3টা আসলে মূলত 2টা 1 and 3 এটা ইনহেরেন্টলি ইন্টারপ্রেট যে আপনি যদি এটা বিলুপ্ত করতে চান তাহলে নেসেসারিলি আপনাকে আর্টিকেল 65 অ্যামেন্ড করতে হবে। তো এটা সাথে ক্লোজলি ইন্টারটুয়াইন্ড আর কি। এই জন্য কিন্তু ভিন্ন প্রস্তাবনা আকারে আমি পাঠ করা কিছু দেখছি না। মাঝখানে একটা করে আমি ব্লো বাই ব্লো বলি। 1 নম্বর হচ্ছে যে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত হবে। আমার দলীয় পজিশন হচ্ছে যে এটা বিলুপ্ত করার পক্ষে আমরা নই, যেটা গতবার আলোচনা হয়েছিল যে 50টা আসন ছিল, এটাকে আমরা সবাই এটা একমত হয়েছিলাম এবং কনসেনসাস কমিশন এটাও করেছিল যে 100টা উন্নীত করা হবে। তা আমাদের দলের অরিজিনাল পজিশন ছিল এরকম যে কোনো নারী শুধু ডেডিকেটেড ফর উইমেন্স এরকম আকারে না, 100টা আসলে যদি উন্নীত করা হয় সেখানে নারীদেরকে অগ্রাধিকার দিয়ে সমাজের অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা আছে, অন্যান্য পেশাজীবী যারা আছে, তাদের কাছ থেকে নিয়ে একটা ডাইভার্সিফাইড একটা সমন্বয় করা যায় কিনা এরকম ভিত্তিতে এই 100 আসনটা ফিল আপ করবো। অফকোর্স জি সাবজেক্ট টু আনসার যদি এটা থাকে তাহলে নারীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে অফকোর্স এটা আমাদের প্রস্তাবনা ছিল। তো যদি আজকে এটা এরকম শিফট হয় আপনাদের, তা আমরা বোধহয় আমরা আগের জায়গায় ফিরে যাব। আর 2 নম্বর প্রস্তাবনা যেটা আপনার 25% আমাদের প্রস্তাবনা যেটা হচ্ছে যে 300 আসন যেটা ওপেন ফর ম্যানেজমেন্ট, এটা তো আছেই। আরো এডিশনাল 100 সিট যদি বাড়ানো যায় তাহলে এই এখন যেরকম কি আছে 300 প্লাস 50 রেজাল্ট, তাই না? এই রেজাল্ট ব্যাপারে না মানে নারীদের জন্য শুধু না রেখে 100টা এডিশনাল যদি যোগ করা হয় 300-এর সাথে 300 প্লাস 100, এই এডিশনাল 100কে আপনি শুধু নারীদের জন্য ডেডিকেটেড না, এটা নারীদের প্রায়োরিটি থাকবে। অফকোর্স প্রায়োরিটিটা কিভাবে থাকবে? প্রায়োরিটির মধ্যে আমি ক্লিয়ার করি, আপনি 400 আসনের পার্লামেন্টের প্রস্তাব করছেন, পার্লামেন্টে 300 আসন থেকে 400 আসন হবে। বর্ধিত যে 100 আসন সেটাকে আপনি নারীদের প্রায়োরিটির কথা বলছেন। প্রায়োরিটি হচ্ছে নতুন প্রায়োরিটি হয়ে যায়, তাই না? যদি অর্ধেকের বেশি হবে তাহলে তারা বেশি অগ্রাধিকার পেল, এই অর্থে বলেছি আর কি। কারণ আমরা ওই নারীদের সংরক্ষণ থেকে 50টার চেয়ে নিচের আমার নামানোর পক্ষে বলছি না, কিন্তু বাকি যদি আরো 100টা শুধুমাত্র মানে ডেডিকেটেড সংরক্ষিত আসন 100টা করতে বলছে, সেটাও সংরক্ষিত আসন 100টা কিন্তু ডেডিকেটেড ফর উইমেন্স অনলি। কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনের কথা বলছেন, 400 আসন করা নাকি 300 আসন প্লাস? স্যার 300 যেটা মানে প্লাস এডিশনাল 100 যোগ হবে। ওই 100টা উইমেনদেরকে প্রায়োরিটি দিয়ে অন্যান্য আরো ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে 100টা ফিল আপ করার প্রস্তাবনা দিয়েছিলাম। সেটা সংরক্ষিত কি হবে? সরাসরি নির্বাচন না, সংরক্ষিত আকারে সরাসরি নির্বাচন। এখন যে সিটের প্লেয়ার যে সিটে না, এটা যদি ভোটের প্লেয়ার হলে আরো বেশি প্রফেশনাল হয়। আপনার প্রস্তাবটা ক্লিয়ার না, ক্লিয়ার হওয়ার কথা না, কারণ হচ্ছে এত বেশি মানে শিফট হচ্ছে পজিশনগুলো, এই জন্য আমরা আসলে কোনো ক্লিয়ার পজিশন দিতে পারছি না। কারণ এটা এটা মনে হয় আমাদের চাপের দায়ী বেশি হবে। হয়তো দুই নম্বর প্রস্তাবনা 25% বলেছে কমিশন, এটা মানে একটু বেশি ইমার্জেন্সি, বেশি আনসেবল আছে। 1/3 বলেছে কমিশন, 1/3। হ্যাঁ, তো এইটা আমরা বোধ করছি যে এটাকে একটা গাইডেন্স আকারে অব্লিগেটরি আকারে না আর কি, গাইডেন্স আকারে যদি একটু 5% এটাও থাকলো, ফেভারটাও থাকলো যে আমরা একটা পার্টিকে একটা পার্সেন্টেজ তো ইমপ্রেস করছি, এটা লেটস মেক এ স্টার্ট, এটা হয়তো গ্র্যাজুয়ালি আরো ইনক্রিজ করবে। এখন শুরুতেই যদি আপনি 1/3 দেন, আমি বোধ করি যে খুব র্যাডিক্যাল হয়ে যাবে, এটা খুব ইমার্জেন্সি হয়ে যাবে। 5% প্রস্তাব করছি, 5% প্রস্তাব করছি যে এটা কংক্রিট, মানে যদি বলেন সেটা 1% হোক আর 5% হোক, কংক্রিট প্রস্তাব। মাননীয় সভাপতি উনি বলছেন যে এটা 5% রাজনৈতিক দলগুলোকে প্রস্তাব করা যেতে পারে, বাধ্য করা যেতে পারে। ধন্যবাদ।
জনাব সারওয়ার বিভাগ। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব বদরুল রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাসদ, এবং এরপর আমি আসবো জনাব মমিনুল আমিন। মাননীয় সভাপতি, সদস্যবৃন্দ এবং নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। শুরুতেই অনেক আলোচনা হয়েছে আজকে 14 জুলাইয়ের ঘটনা সম্পর্কে সবাই জানি। গণঅভ্যুত্থানে আমাদের ভূমিকা শুধুমাত্র গণঅভ্যুত্থান না, আমাদের বাংলাদেশের ইতিহাসে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং বাংলা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 69-এর গণঅভ্যুত্থান এবং 90-এর গণঅভ্যুত্থান, সমস্ত আন্দোলনেই নারীরা বাস্তবে সম্মুখ সারিতেই ছিল, শুধুমাত্র 24 না। তো সেই নারীদের প্রতিনিধিত্ব, সংসদে নারীর প্রতিনিধিত্ব, যদিও একজন উল্লেখ করেছেন নারী আসন প্রতিনিধিত্ব ইত্যাদি বিষয় শব্দের ব্যাপার, বাস্তবে এখানে এসেনশিয়ালি যে কন্টেন্টটা সেটা আমরা বুঝি যে বাংলাদেশ রাষ্ট্রের গঠন এবং পরিচালনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সংসদে নারীর প্রতিনিধিত্ব, বিষয়টা সেইভাবেই আমরা সবাই বিবেচনা করতে পারি এবং সেভাবে আসে। সেখানে অনেকগুলো প্রস্তাব এর আগে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, আজকের আলোচনায় বলা হয়েছে যে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বিগত দিনের আলোচনার প্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে একটা নতুন প্রস্তাব এখানে স্থাপন করা হয়েছে। সেই প্রস্তাবের উপরে আলোচনা, সেখানে সংরক্ষিত যে আসন, সেই আসনগুলো বিলুপ্ত করার কথা বলা হয়েছে এবং বিলুপ্ত করতে হলে নিশ্চয়ই এই 65 অনুচ্ছেদ যেটা আছে সংবিধানে সেটা সংশোধন করতে হবে, বিলুপ্ত না করলেও সংশোধন করতে হবে। কারণ বর্তমানে 50টা আছে নারী আসন, এটা যদি 100তে করতে হয় তাহলেও কিন্তু এটা সংশোধন করতে হবে, সংশোধন ছাড়া এটা করা যাবে না। সংরক্ষিত 100 আসনেও যদি নির্বাচন করতে হয় তাহলে সংশোধন করতে হবে। তো সেজন্যই বিলুপ্ত করতে হলেও সংশোধন লাগবে, আবার এটা পরিবর্তন করতে হলেও সংশোধন লাগবে, সেটা একটা আছে। এখানে যেটা দেওয়া হয়েছে যে এটা নীতিগত ভাবে আমরা এটাকে সাপোর্ট করি, এটা একটা আইডিয়াল প্রস্তাব, কিন্তু আমাদের দেশের যে সমাজ বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে বিবেচনা করলে পরে এখনই এই সময়ে এটা কতটা বাস্তবসম্মত সেগুলো আমাদের একটু সন্দেহ আছে, কারণ এই মুহূর্তের জন্য এটা বাস্তবসম্মত না। যেটা 1/3 কথা বলা হয়েছে, যেটা 1/3, ন্যূনতম 1/3 আসনে নারী প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়টা, যেটা কমিশনের পক্ষ থেকে 2 নম্বরে যেটা প্রস্তাব করা হয়েছে, আমরা নীতিগত ভাবে এটার সাথে একমত, কিন্তু এই মুহূর্তেই যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে আমরা মনে করি যে সংরক্ষিতটা এখানে রাখা দরকার। আমাদের দেশের সামাজিক যে বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষিতে সেটা আমরা তো আগেও বলেছি যে এইটাকে 50 থেকে 100তে উন্নীত করা দরকার এবং সরাসরি নির্বাচনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার পক্ষে আমরা এখন পর্যন্ত আমাদের মতটা বলছি আমাদের দলের পক্ষ থেকে। আর এই সরাসরি নির্বাচনের ক্ষেত্রে যেটা প্রস্তাব ছিল, ধরুন 3 আসন মিলে একটা, এটা সংবিধান সংস্কার কমিশনের যেটা প্রস্তাব, আমরা তখন বলেছিলাম যে ঘূর্ণায়মান পদ্ধতিতে করতে গেলে অনেকগুলো জটিলতার কথা এখানে আলোচনা হয়েছে এবং 3 আসন মিলে একসাথে এই মুহূর্তে জটিল হলে পরবর্তীকালে সেটা হয়তো ইমপ্লিমেন্টেশন করে সেটা আবার আলোচনা করে ঠিক করা যায়, কিন্তু এখন আপাতত 3 আসন মিলে যে একটা একজন প্রার্থী, সেইটা সংরক্ষিত রাখেই যে সরাসরি নির্বাচনের পক্ষে। আরেকটা প্রস্তাব আসছে, সেটাও বিবেচনা করতে পারে, যে প্রস্তাবটা দিল যে 3 আসন মিলে যে একটা হবে, সেটা ওই ঘূর্ণায়মান পদ্ধতিতে প্রতি টার্মে একটা আসনে নির্বাচন হবে, তারপরে আরেকটা 3টা আসন মিলে একটা করে করবে, ওই 3টা আসনের মধ্যে একটা আসনে নির্বাচন করে সেটা একটা বিবেচনা করতে পারে বলে আমরা মনে করি। তো সেজন্যই আমরা মনে করি যে সরাসরি নির্বাচন এবং সংরক্ষিত এক শাসন উন্নীত করার এটার কোনো বিকল্প নেই, আমাদের এখান থেকে এই সিদ্ধান্ত আসার ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি জনাব মমিনুল আমিন, মহাসচিব এমপিএম, এবং এরপরে আসবে জনাব রুমিন হোসেন ফিরোজ ভাই। ধন্যবাদ।
সভাপতি, বক্তব্যের শুরুতেই আমি যদিও আলোচনা হয়েছে 14 জুলাই 2014 যে কমিটিতে আলোচনা রাজাকার স্লোগান দিয়েছিল, এটাকে আবারও স্মরণ করছি। অনেকগুলো আলোচনা হয়েছে, পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে আমার প্রথমেই বক্তব্য ছিল, যেহেতু দেরি করে দিয়েছি, তাহের ভাই অনেকটাই বলে দিয়েছেন, আমি আর সেদিকে যাচ্ছি না। এই বিষয়গুলো সংশ্লিষ্ট বিষয় নিয়ে অনেকগুলো আলোচনা হয়েছে। আমি শুধু একটা হাউসে এবং সবার উদ্দেশ্যে একটু বলতে চাই, দেখেন নারী আসনের যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখি, যেটা দেখি 2024 সাল পর্যন্ত লেজিসলেটিভ যতগুলো আসন রয়েছে পার্লামেন্টে, ওয়ার্ল্ডে যত পার্লামেন্ট 57% নারী আসন রয়েছে এবং 6টা কান্ট্রি ইতিমধ্যে জেন্ডার প্যারিটি মানে 50% নারী আসন অ্যাচিভ করার দিকে যাচ্ছে। 6টা কান্ট্রি মধ্যে সংযুক্ত আরব আমিরাত রয়েছে, নিকারাগুয়া, অ্যান্ডোরা, রুয়ান্ডা, মেক্সিকো এবং কিউবা, এই 6টা দেশে মোটামুটি জেন্ডার প্যারিটির দিকে তারা যাচ্ছে। 2004 সাল থেকে একটা সিগনিফিকেন্ট শিফট, প্রায় 20% ইনক্রিজ হয়েছে। এই যে অ্যাচিভমেন্ট গুলো একটাও কিন্তু যে নারীদের জন্য আসন সংরক্ষিত করে সরাসরি নির্বাচনের যে বাধ্যতামূলক কনস্টিটিউশনাল যে বাধ্যবাধকতা, এইটা করা হয়নি। এইটা বাস্তবতার দিকে ওই সমস্ত দেশের রাজনৈতিক বাস্তবতা, কালচার সবকিছু মিলে তারা আস্তে আস্তে জেন্ডার প্যারিটির দিকে যাচ্ছে। এইটা একটা ডিসকোর্স, এটা যাবে। আপনি যদি এখন আমরা যদি এখানে বিষয় না হতে পারি, 20 বছর 30 বছর 40 বছর পরে যে এটা হবে, দেখেন হাসিনা নাইটিসে কিভাবে ভেঙে দিয়েছিল, বিভাজন ভুল করতো যে তার বিরুদ্ধে গেলে জঙ্গি রাজাকার, নারীরা কিভাবে ভেঙে দিয়েছিল, সাহস করে নারীরা বেরিয়েছিল। এইটা হবে, অ্যাচিভমেন্টটা হবে। এখানে অদ্ভুত কোনো প্রস্তাব দিয়ে আটকানোর আসলে কোনো বাস্তবতা আছে বলে মনে করি না। আমাদের কিছু ব্যর্থতা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো বলেছেন, মনির আসামিনও আসলে বলেছেন রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, যা যদি মনোনয়ন দিতে না পারে। আমরা কিন্তু ব্যর্থতাগুলো স্বীকার করছি। 33% নারী আসলে যেটা নির্বাচনের শর্ত ছিল, আমরা কেউ অ্যাচিভমেন্ট করতে পারি না। আমি এটা ব্যর্থতা না বলে রাজনৈতিক বাস্তবতাই বলবো, দুঃখিত যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এটা হয়। আমি যদি এনসিপি যে মনির আসামি যে দলকে বিলং করে তাদের দিকেও একটু তাকাই, তারা গত 13 জুলাই আমার সঙ্গে আক্রমণে বসে আছে। তার স্বাক্ষরের হাতিবান্ধ উপজেলা লালমনিরহাটের একটা কমিটি অনুমোদন হয়েছে, 27 সদস্য বিশিষ্ট কমিটি, একজনের নয়। আমি যদি আরেকটা অনুমোদন দিই, ফেঞ্চিগঞ্জ উপজেলা সিলেটে মনে হয় সুনির্দিষ্টভাবে আমরা এবার যদি পরস্পর সুনির্দিষ্ট করে কথা বলতে শুরু করি বিশেষ বিশেষ দল সম্পর্কে, তাহলে আলোচনাটা 1 মিনিট তৈরি হবে, অ্যাচিভমেন্ট হবে না। আপনি নিঃসন্দেহে যে কোনো রাজনৈতিক দলকে ধরে কথা বলতে পারেন। আমি আসলে একটা স্থানীয় কমিটি বা জাতীয় কমিটি কোনো রাজনৈতিক দল কাস্টমার করার প্রয়োজন নেই। আমরা জানি সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের যে সীমাবদ্ধতা এবং যে চিত্র আমরা জানি, এটা দল ধরে ধরে বলার মধ্যে এক ধরনের আক্রমণাত্মক মনোভাব প্রকাশিত হবে, সেটা খুব ইতিবাচক। আসলে আমি দুঃখিত, আমি আক্রমণাত্মক আমি বলছি আসলে ব্যর্থতা একটা বাস্তবতা। আসলে তারাও আমরা কেউ আসলে এই বাস্তবতা থেকে বাইরে না আর কি। হ্যাঁ, এবার আসলে পলিটিক্যালি এম্পাওয়ার্ড নারীরাই যে শুধুমাত্র উইমেন রিপ্রেজেন্টেশন করে, ব্যাপারটা এরকম না। আপনি যদি সংসদে রিপ্রেজেন্টেশন প্রতিনিধিত্ব বলতে চান, সেখানে ডাইভার্স রিপ্রেজেন্টেশন থাকতে হবে। মানে নারীদের ভিতরেও অনেক ধরনের শুধুমাত্র যে পলিটিক্যাল এম্পাওয়ার্ড নারী, তবে যারা সাহিত্যিক নারী, কবি, শিল্পী, এরকম ওদের প্রতিনিধিত্ব কেন করছেন, আইন সমাজের প্রতিনিধি নারী, ওদের প্রতিনিধিত্ব আপনি কেন নিশ্চিত করছেন? সবাই যে পলিটিক্যাল এম্পাওয়ার্ড হবে ব্যাপারটা এমন না। তবে 100 আসনে আপনি সরাসরি নির্বাচনের কথা বলে যেটা বলছি, কেউ যদি 300 আসনে যে দল মনোনয়ন দেবে, আপনাদের প্রস্তাব অনুযায়ী 100 আসনে আসবে, উইমেনকে দিতেই হবে। উইমেনকে দিলে, নারীকে দিলে সে জয়ী হয়ে পার্লামেন্টে আসবে, এটার কোনো গ্যারান্টি নাই। সে জয়ী হবে, এর কোনো গ্যারান্টি নেই, কারণ তার এগেন্সে অন্য কোনো শক্তিশালী যদি পুরুষ প্রার্থী থেকে সেও জয়ী হতে পারে। এবং এটা যদি আমরা তুলে ধরি, এমনও আসন দেখা যাবে যে কোনো দল কোনো প্রার্থী দিতে পারছে না, কোনো আসনে কোনো নির্বাচনই হবে না, এরকম বাস্তবতাও তৈরি হতে পারে। সেটা আসলে এসেন্স অফ দ্য রিফর্ম, যে আমরা নারীদের প্রতিনিধিত্ব চাচ্ছি, সেখান থেকে আপনাদের এই প্রস্তাবে বাস্তবতা থেকে যোজন দূরত্বে। আমাদের প্রস্তাবনা থাকবে, আমরা নারীদের রিপ্রেজেন্টেশন যদি করতে চাই, আমরা উইমেন সিটকে 50 থেকে 100 উন্নত করতে পারি এবং সেইখানে ডাইভার্স রিপ্রেজেন্টেশনের কথা কিভাবে সমাজের প্রতিনিধিত্বশীল বিভিন্ন অংশ, শুধুমাত্র পলিটিক্যাল এম্পাওয়ার্ড না, সমাজের বিভিন্ন অংশকে আমরা ইনক্লুড করতে পারি, সেটা নিয়ে মনে হয় আমরা আলোচনা করতে পারি। আর একটা বিষয় ব্যাপারটা হচ্ছে যে গত 6 মাস ধরে আসলে আমরা ঐক্যমত সংস্কার কমিশনের সঙ্গে আলোচনা করেছিলাম, প্রস্তাবনাগুলো রাজনৈতিক দলগুলোকে ফ্রেশ ছিল, সেটা বিলুপ্ত হয়ে ঐক্যমত কমিশন নতুন করে গভর্নমেন্ট টার্মস অফ রেফারেন্স অনুযায়ী নতুন প্রস্তাব এসছে কিভাবে। তারপরে আবার নতুন আমরা মানে ওভার দ্য লাইন আসলে আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায়, কারণ
গতকাল রাত্রে প্রস্তাবটা দেখার পর দলের নেতৃবৃন্দ পর্যায়ের সাথে কিছুদিন আমরা আলোচনার চেষ্টা করেছি, তাহলেই নেই। কিন্তু যখন আমরা এই ধরনের নতুন নতুন প্রস্তাব ওভার দ্য নাইট আমরা দেখতে পারি, এটা আসলে মনে হয় যে একটু রাজনৈতিক দলগুলো একটু বিব্রত হয় এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা। তো এই যে প্রস্তাবটা এসছে 25-এর বেশি যারা নিলে আপনাকে 100 মানে 300 আপনাকে দিলে 100 করতে হবে, এইটা আসলে বাস্তবতা বিবর্জিত প্রস্তাব। আমরা এই প্রস্তাবের গুরুতর বিরোধিতা করছি। সংবিধানের 65 অনুচ্ছেদ সংশোধনের কথা বলেছেন, এই বিষয়ে একমত, কারণ আমরা 50 থেকে উন্নত করে 100-তে দেওয়ার কথা বলছি। সেক্ষেত্রে 65 আমাদের 60 হলে শুরু করতে হবে। আমাদের যারা ছিল সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এরপরে কথা বলবেন মাওলানা ইউসুফ আশরাফ। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি সুনির্দিষ্ট করে কয়েকটা কথা বলি। প্রথমত এটা শ্রদ্ধা জানাই আজকের এই দিনে, বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানে যেসব নারীরা শহীদের মৃত্যুবরণ করেছেন এবং লড়াইয়ে অনন্য ভূমিকা পালন করেছেন সর্বক্ষেত্রে তাদেরকে, এবং একই সাথে আজকে যে এজেন্ডা নিয়ে আমরা আলোচনা করছি এই কারণে আমাদের এই দেশের ইতিহাসে যেসব নারীরা নারী অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, লড়াই করছেন, তাদেরকে স্মরণ করছি। আমার দ্বিতীয় কথা হচ্ছে এই ঐক্যমত্য নিয়ে আমি তার ভিডিওর অনেক আলোচনা হয়েছে, কথা বলা যেত, আমি অন্তরণ কথা বলতে চাই, এবং সেটা নিয়ে আমি কথা বলবো না, এখানকার পরিবেশ নিয়ে। কিন্তু এই কথাটা একটু আমি আজকে এটা মনে করাতে চাই আমাকে সহ সবাইকে, যে আমরা অনেকগুলো ঐক্যমত্যের কথা ইতিমধ্যে ঘোষণা করেছি, করব, আকাঙ্ক্ষা ব্যক্ত করছি, কিন্তু আমাদের বিবেচনা অবশ্যই আমাদের এই ঐক্যমত্যের মধ্যে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কতগুলো কাজে যে ঐক্যমত্য হচ্ছি, এটাও যেন আমরা দেশবাসীর সামনে এটাকে সামনে নিয়ে আসতে পারি, সেটা একটা আমার বিবেচনা। আমরা বিশেষ বিবেচনা এক্ষেত্রে দাবি রাখে, কারণ এই ক্ষেত্রে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না, এইটা বোধহয় কোনো ভালো উদাহরণ হবে না। এবং তৃতীয় কথা, আমার বেশি বক্তব্য নাই। প্রথম কথা, আমাদের পজিশন আগে যেটা আমরা বলেছিলাম সেইখানে আছি, সেটাকে ধরে আমি দু একটা কথা হয়তো বলবো, কিন্তু আপনাদের সর্বশেষ প্রস্তাবকে ধরে বলি। 1 নম্বর, সংবিধান উল্লেখিত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বিলুপ্তি হবে না, আমরা একমত না। আমি ব্যাখ্যা দেবো না, সময় নাই। এখনো পর্যন্ত আমরা মনে করি অবশ্যই সংরক্ষিত আসন থাকতে হবে। আমাদের যে বৈষম্য দীর্ঘদিন ধরে নারীর প্রতি করেছি, ওইটাকে তুলে আনার জন্য আরো অনেকদিন রাখতে হবে, আর ব্যাখ্যায় গেলাম না। কিন্তু শুধু আমাদের না, আমাদের এই আলোচনা যখন হয়, যেহেতু সবাই দেখে, প্রথমবার আলোচনার পরে বাংলাদেশের অনেক সিনিয়র যারা নারী নেতৃত্ব, তাদের সাথে আমার কথা হয়েছে, তাদের একটা ওপিনিয়ন আমি আপনাদেরকে বলতে চাই। সবার তো আর কথা হয়নি, যাদের সাথে হয়েছে তাদের বলে খুবই স্ট্রং ওপিনিয়ন। আমাকে বলেছে যারা তুমি করে বলে, শোনো, তোমাদের তো দেখলাম, তবে যদি সরাসরি ভোট না হয় দয়া করে আসন সংখ্যা বাড়াইতে যাও না, কারণ আসন সংখ্যা বাড়ানোর মানে কি হয় আমার থেকে তোমরা ভালো জানো, এইটা করা ঠিক হবে না। আমরা এটার সাথে একমত। আসন আমরা সংরক্ষিত রাখতে চাই, বাড়াতে চাই, তবে সেইটা হবে সরাসরি ভোটে, এইটাই হতে হবে। এবার আসি 2 নম্বর যেটা বলেছে, এইটা আমাদের বিবেচনায় এটা নিঃসন্দেহে একটা সময় আমাদেরকে যেতে হবে, এরকম হয়ে যায়, কিন্তু এখন সে সময় হয়নি। আমি খালি মনে করছি নিজেকে সহ, আমরা যে আরপিওর অধীনে নির্বাচন কমিশন থেকে যে নিবন্ধন নিয়েছি, সেখানে কিন্তু আমাদের প্রতিবার লিখে দিতে হয়। আমাদের 2022 সালে আমরা ওয়াদা করেছিলাম 33% করবো বিভিন্ন কমিটিতে। আমি নিজেই, আমার স্বাক্ষরিত দলের কাগজ আছে, আমরা 25 সালের মধ্যে করবো, এবং 25-এর পরে নিশ্চয়ই আরেকবার ওয়াদা করে ওয়াদা খেলাফে আরেকবার হবো। আমরা কিন্তু এখন এটা পারিনি, কিন্তু সেই জায়গায় যেতে হবে। সেরকম একটা আদর্শ জায়গায় যখন আসবো, তখন আমরা ওই রকম জায়গাটা বিবেচনা করতে পারি। লাস্ট বক্তব্য হচ্ছে, আমরা তাহলে এখন করতে পারি কথা যেটা এসেছে, দেখেন সেটাকে বিবেচনার পক্ষে আমরা যে কষ্ট হবে, তবুও 3 আসনে একজন নির্বাচিত হবেন। আর এর বাইরে যেটা আমরা এই সময় আলোচনা করতে যে আরেকটা পথ খোঁজার দিকে গেছি, সেটা হচ্ছে ঠিক আছে 3 আসন, এটা কঠিন না হলেও অন্তত পক্ষে একটা আসন এই নারী প্রার্থী থাকবেন, কেবল নারী প্রার্থীর মধ্যে নির্বাচিত হবে, ওইটাও ঘূর্ণয়মান পদ্ধতি হবে। এইরকম একটা জায়গায় যাওয়ার মধ্য দিয়ে আমার মনে হয় যে সংরক্ষিত নারী আসন এবং আমাদেরকে নারীদেরকে এই ধরনের আইনসভায় এগিয়ে নিয়ে আসার মাধ্যমে আমরা অগ্রগতি সাধনের কাজটা করতে পারি। ধন্যবাদ সবাইকে।
আশরাফ, বাংলাদেশ খিলাফত মজলিস সেক্রেটারি। এরপরে কথা বলবেন অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই অভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। আসলে আমরা একটা জিনিস বোধহয় একটু ভুল করেছি, নারীর অধিকার আর নারীর দায়িত্ব দুটাকে আমরা এক জায়গায় নিয়ে আসছি। অধিকার এক জিনিস, দায়িত্ব আরেক জিনিস। আমরা সবাই কিন্তু অধিকারের কথা বলি, নারীদের অধিকারের কথা বলি, কিন্তু বাস্তব হলো নারীদের অধিকার আমরা দিই না। এই যে ওয়ারিসের সম্পত্তির মধ্যে কিন্তু নারীদের সম্পত্তি কিন্তু দেওয়া হয় না, মহিলা সেটা ভোগ করে। ম্যাক্সিমাম বাংলাদেশের কালচার হলো এটা। এই জন্য অধিকারকে আলাদা রাখা, দায়িত্ব আলাদা রাখা, এটা হলো যুক্তিসঙ্গত। এটা 1 নম্বর বক্তব্য। 2 নম্বর হলো সংবিধানে উল্লেখিত যে নারী আসন, সংরক্ষিত আসন আছে, এটা বিলুপ্তির পক্ষে আমরা আমাদের দল এটা আমরা আগে বলেছি। 3 নম্বর হলো যে নারীদের জন্য সংরক্ষিত আসন রাখা, এটা তো আমার মনে হয় একটা বিরল একটা বিষয়। এটা আমাদের দেশ ছাড়া কোথাও আছে বলে আমার জানা নেই। এবং নারীরা কিন্তু অনেক দেশে আগে আসছে। এখন নির্বাচন কমিশন নিবন্ধনে যে শর্ত দিয়েছে যে 33% নারী প্রত্যেক কমিটিতে থাকবে, যদি এটা বাস্তবায়ন হয় তাহলে অটোমেটিকলি নারীরাই তো বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই জন্য আমাদের সুস্পষ্ট প্রস্তাব হলো কোন সংরক্ষিত আসন রাখা নারীদেরকে নির্বাচনে নাগরিক হিসেবে ঘোষণা করার কোন প্রয়োজন নেই। নারীরা সমানভাবে প্রত্যেক আসনে নারী পুরুষ নির্বাচন করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং এক পর্যায়ে নারীরাই কিন্তু হয়তো দেখা যাবে অনেক দলের নেতৃত্বে আসবে। এই আজকে বলেন, দেখেন যে আপনি যদি সমান মানে দায়িত্বের কথা বলেন, তাহলে আমরা এখানে যে সমস্ত দলের প্রতিনিধিত্ব করি, কয়জন নারী আসে, কয়জনকে প্রতিনিধি হিসেবে আমরা পাঠাই? তার কারণ আমাদের পরিচিতই কিন্তু এরকম নারী সদস্য নেই যারা প্রতিনিধিত্ব করতে পারে। তাহলে 33% নমিনেশন নারীদেরকে দেওয়া বাধ্যতামূলক, এটা কিভাবে বাস্তবায়ন হবে? দেখা যাবে যে একটা সংকট তৈরি হবে। কোন সংকট তৈরির পর বেছে না নেওয়ার জন্য আমি আহ্বান করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব ইউসুফ আশরাফ। আমন্ত্রণ জানাচ্ছি আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি একটা প্রশ্ন, ইউসুফ, কত পার্সেন্ট পর্যন্ত নারী প্রার্থী করা যেতে পারে? রাজনৈতিক আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ একটা, আবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ আর একটা। আগে ছিল আরেকটা যে 100 সমর্থন থাকবে, সেটা ক্রিয়ার পদ্ধতিতে সেটা নির্ধারণ করা হবে। এখন এই যে সংবিধান সংস্কার কমিশন আর নির্বাচন সংস্কার কমিশন দুইটা, এখন এটার মধ্যে তো সংবিধান সংস্কার কমিশন যারা দিয়েছেন এটা অনেকটা যুক্তিযুক্ত, যেটা পরে নির্বাচন দেশের নির্বাচন পদ্ধতি এবং 1/3 মহিলা আসন একটু ঝামেলাপূর্ণ। আমি বলতে চাই, নারীরা কিন্তু আমাদের মা, নারী আমার বোন, মেয়ে, সন্তান। কিন্তু এই নারী অধিকার নিয়ে এত বেশি কথা হচ্ছে, তারপরে নারীরা পদে পদে যে অবহেলিত হচ্ছে সব জায়গায়, এই ব্যাপারে সুস্পষ্ট একটা বিধান থাকা উচিত যে নারীরাকে পদে পদে বিভিন্ন জায়গায়, নারীর তো ক্ষমতা কম ছিল না, প্রধানমন্ত্রী ছিল, দুজন নেত্রী ছিল, স্পিকার ছিল, অনেক কিছু ছিল। নারী তো অনেক সক্ষম হয়েছেন। ফ্রান্সের লাফায়েত মহিলা একজন পাকিস্তানের মহিলা যোদ্ধা, অনেক লোকতা অর্জন করেছে। কাজে এই প্রধান সিস্টেম রাখা, আবার 1/3 দ্রব্যকে এখানে রাখা, প্রস্তাব দিয়ে রাখা, এটা না। মহিলা অনেক যোগ্যতা সম্পন্ন হয়েছে, তাদের বক্তব্য, তাদের আলোচনা, তাদের এবার তো এটা মহিলারা বেশি পেয়েছে। এই দিক থেকে মহিলাদের সম্মান জানানো, এই দিক বিচার করে মা, বোন, মেয়ে, হ্যাঁ, এই সব বিচার করে তাদের সর্বোচ্চ করতে দেওয়া দরকার, যা ইসলাম দিয়েছে।
মূলত অবদান শুধু এখন আমরা জুলাই অভ্যুত্থানে বলি না, পাথর পর্যন্ত মুসলমানদের প্রথম যুদ্ধ, সেই যুদ্ধের প্রথম শহীদ ছিল একজন নারী, সুমাইয়া বিবি জামাতা। এমনি করে মহিলাদেরকে, মহিলারা নবী হয় না ঠিক, কিন্তু নবীদের মা হয়েছেন মহিলারা। এই দিক থেকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত মহিলাদেরকে। আইন কানুন করে বেঁধে দিয়ে কত আইন কানুন তো মহিলা অধিকার হয়েছে, জাতিসংঘ হয়েছে, আমার দেশে নারী অধিকারের কথা বলেছে। তো নারী অধিকারে সুস্পষ্ট কোন অধিকার সত্যিকারের প্রতিষ্ঠিত হয়েছে হয় না। জোর করে এখানে নৈতিকতার একটা প্রশ্ন আছে। নৈতিক উন্নতি না হলে আইন কানুন করে আমরা কখনো নারী অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না, আমরা পারবো না। এই জন্য আমাদের প্রস্তাব হলো নারী আগে অনেক দক্ষ, অনেক সক্ষম, অনেক শিক্ষিতা, তবে এখন ডাইরেক্ট ভোট হবে নারীদের। এখানে কোনো সংরক্ষিত আশা রাখার কোনো প্রয়োজন নাই, কারণ নারীকে তো ভোট করা হয়। আচ্ছা কিভাবে তারা এই ক্লাসে বেশি এই পাইলো, এই ক্লাস করলো, পাইলে যোগ্যতা বলেই তো পেয়েছে। এই জন্য কোনো কোটা নাই, সংরক্ষিত আসন নাই, রোটেশন পদ্ধতি নাই, ডাইরেক্ট তারা নির্বাচন করবে পুরুষের সাথে। সে প্রস্তাবিত এসছে। হ্যাঁ, এটা তার তো রোটেশন এইটা সেইটা সংবিধানে আসে না। আর সহজ যেটা আমাদের প্রস্তাব, রোটেশন নাই, যেটা হলো যে আমরা যারা প্রস্তাব দিয়েছিলাম যে এই একটা গণঅভ্যুত্থানের পরে আমরা একটা টোটাল একটা সংস্কার চাই। আর এই সংস্কারের মাদার হলো নির্বাচন, যিনি এটার উপরে ডক্টর নজরুল ইসলাম খান উনি বলেছেন যে এই সমস্ত সংস্কারের মাদার হলো আপনার পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতির সুবিধা কি? আমি 3% ভোট করলাম, 3 এমপি পার্লামেন্টে করলাম। আপনাদের পদ্ধতির বিষয়ে পরবর্তী সময় যখন আলোচনা করবেন, এখন আমরা এখানে আছি, এখানে থাকবো। আমার এই শেষটাই বলছে এইটা। আর 10 জন আমি মহিলা আসন আমি আমার যোগ্য সম্পন্ন মহিলাদের পার্লামেন্টে পাঠালাম, 10 জনকে আমি আবার কাউন্সিলে দিলাম। কত সহজ পদ্ধতি! এই সহজ পদ্ধতি বাদ দিয়ে এত বেশি আলোচনা, এত কিছু ক্লান্তি করা, এত জটিল করা, এটা কোনদিন সমাধান হবে আমার এটা জানা নেই। কাজে এই জন্য আমি মনে করি, আমরা মনে করি নারীদেরকে সংরক্ষিত আসন রাখার পর্যন্ত তারা নির্বাচন করবে। আর যদি সংরক্ষণ রাখা হয় সেটা পিয়ার পদ্ধতিতে তারা ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি জনাব তারেক রহমান, আম জনতার দল সাধারণ সম্পাদক, আম জনতার দল তারেক রহমান। জি, আসসালামু আলাইকুম। এরপরে কথা বলবেন জনাব জব্বুল হায়দার আফ্রিক তরফে। আম জনতার দল, এখানে মনে হয় 13 দিন আলোচনা হয়েছে, এর মধ্যে 7 দিন প্রতিনিধি পাঠিয়েছেন। ঠিক আছে, আমাদের দেশে আছে আপনারা নারী প্রতিনিধি পাঠাবেন মাঝে মাঝে এখানে। হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর মিশন। আমি আসলে যেভাবে নারী প্রতিনিধিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ফোর্স করা হচ্ছে সরাসরি ভোটে, আমাদের অনেক ভাই নিজেরা আত্মবিশ্বাসী না জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন, এই জন্য তারা পিয়ার চান, কিন্তু নারীকে জোর করে নির্বাচিত করে আসতে হবে। ঠিক আছে, নিজেরা আত্মবিশ্বাস পাচ্ছে না, এই জন্য পিয়ার চাচ্ছেন যে 1% পাইলে 3 দিন হয়ে যাবে, কিন্তু নারীর ক্ষেত্রে ওনাকে জোর করে দিতে হবে। ঠিক আছে, তো আমি আসলে আমাদের মতামত হলো, আমি আমাদের নারী প্রতিনিধি আলোচনা করেছি, 100 জন তো এর মধ্যে 64 জেলায় 64 জন নারী নির্বাচিত হবে, আর বাকি 46টি সংরক্ষিত যেভাবে আগের থেকে ছিল ওভাবে থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের জানাচ্ছি জব্বুল হায়দার আফ্রিক গণফোরাম, এবং কথা বলবেন ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। দেখছি না তাকে, তাহলে আমি অন্য কারোর কাছে যাব। এরপরে আছে জনাব সাদাত হোসেন সেলিম। ধন্যবাদ জনাব সভাপতি, সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ। আজকে আমাদের সামনে যে সংশোধিত প্রস্তাব আনা হয়েছে,
নারী আসন বিষয়ে, নারী প্রতিনিধিত্ব বিষয়ে। এর মধ্যে 1 নম্বর যেটা সংবিধানে উল্লেখিত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বিলুপ্ত হবে। আমি মনে করি এই প্রশ্নে যদি আমাদের সংবিধান সংস্কার করা হয় সেটা হলো সবচেয়ে ইতিহাস। কারণ এতদিন আমাদের সংবিধানে যে সংরক্ষিত নারী আসনের কথা বলা হয়েছে, আমি মনে করি আমাদের নারীদের জন্য সম্মান জনক, আমাদের জাতির জন্য সম্মান জনক। আমরা কিন্তু ভুলে যাই নাই একসময় আমাদের নারী প্রতিনিধিদেরকে অলঙ্কারের সাথে তুলনা করা হয়েছে। কাজেই আমি মনে করি যে এটা অত্যন্ত সময়োপযোগী, যুক্তিযুক্ত, এই ব্যাপারে আমাদের সংবিধান সংশোধন হওয়া উচিত। আর দ্বিতীয় যেটা প্রস্তাবটা আসছে সেটাতে সবাই বলছে, আমি মনে করি এটা একটা অবাস্তব। কারণ কোন রাজনৈতিক দলকে যে 25 জনের উপরে প্রার্থী দিবে, তাকে মহিলা প্রার্থী দিতে হবে, এইভাবে বেঁধে দেওয়া যায় না। কারণ আমাদের তো বেশি দিনে যাওয়ার দরকার নয়। আমাদের এই হাউসটার দিকে টাকা দিতে আমরা বুঝতে পারি। আমি একজন দেখছি, আরেকদিন 2 জন দেখছি, আজকে 3 জন মনে হয়। তো এটা অবাস্তব। হ্যাঁ, সময় একদিন আসবে যে এটা বাস্তব রূপান্তরিত হবে। কাজে এটার সাথে আমরা একমত নই। আর যেটা সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে নিম্নকক্ষে নারী আসন, এখানে 400 আসনের কথা বলা হয়েছে, প্রস্তাবে আনা হয়েছে। তার মধ্যে 300 একক আঞ্চলিক নির্বাচনী এলাকা হিসেবে সরাসরি নির্বাচন, আর 100 জন নারী সদস্য, তাদেরকে 100টি নির্বাচনী এলাকা নির্ধারণ করে সেই জায়গাতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে। আমি মনে করি যে কম্পারেটিভলি এই যে প্রপোজালটা, এটা গ্রহণ করা যেতে পারে। এবং এই ক্ষেত্রে যদি 100টা নির্বাচনী এলাকা নির্ধারণ করে নারীদেরকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, আমাদের দেশের নারী যদি এগিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্বটা নিশ্চিত হবে। কাজে আমি আমার দল থেকে আমি এটাকে সমর্থন করি। সবাইকে ধন্যবাদ। আমাদের যারা ছিল মোস্তাফিজুর রহমান পুরান, লেবার পার্টি, এরপর জনাব সাদাত হোসেন সেলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আজকে খুব সুন্দর একটা দিন যে আমরা নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সুন্দর একটি উদ্যোগ নিয়েছি। অনেক জিনিস আছে শুনতে সুন্দর লাগে, কিন্তু আসলে বাস্তবতা খুব ভিন্ন। আমরা যদি পারতাম, আমরা সবাই বলি যে নারীর সমান অধিকার চাই, আর সমান অধিকারের প্রশ্নে গেলে 300 আসনের পাশাপাশি 300 নারী আসন হলে বেশি ভালো হতো, কিন্তু এটা বাংলাদেশের বাস্তবতা সম্ভব হবে না। আমি মনে করি যে আমাদের এক নম্বর প্রস্তাব হচ্ছে যে আমাদের কমিশন থেকে যে প্রস্তাবটা করা হয়েছে বিনিময় পদ্ধতিতে, যেটা এটা বাংলাদেশে করার মতো পরিস্থিতি বা পরিবেশ বিরাজ করে না। এটা আমার মনে হয় বর্তমানে যে অবস্থা আছে, আমাদের 50টা আছে, এই 50টার সাথে আরো 50টা আমরা বৃদ্ধি করব। এবং এই যে এটা কোনো পিআর বা উন্নতি না গিয়ে দলগুলো তার আসন যেমন আগে যে পদ্ধতিতে ছিল সেই পদ্ধতিতে থাকলে আমার মনে হয় ভালো হয়। আর আমাদের একটা তো তিক্ত অভিজ্ঞতা আছে, 2008 সালে যখন রাজনৈতিক দল নিবন্ধনের সময় আমাদের সবাই অঙ্গীকার করেছিল বাংলাদেশের প্রধানতম যে রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু এখন পর্যন্ত 33% নারী, এটা কিন্তু এখন ফিল আপ করতে পারে না। অনেক রাজনৈতিক দলে একদমই নারী নেই কমিটিতে, আমরা সময় দেখি না, তাই জন্য বললাম। যার কারণে আমরা এই দিকগুলোতে একটু আগাই, আস্তে আস্তে নারীদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় এই জন্য নতুন নতুন তথ্য এবং পদ্ধতি উদ্ভাবন করতে হবে। আপনাকে ধন্যবাদ। অবশ্যই আপনি কোনো একটা পদ্ধতি প্রস্তাব করবেন কোনো এক সময়, যেমন সাদাত হোসেন সেলিমের কাছে যাচ্ছি। তারা অনেকেই আলোচনায় আগের যে দুটো প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, মাননীয় সহসভাপতি শুরুতেই শুনেছি যে এই দুটো প্রস্তাবের ব্যাপারে হাউজে আমি একটা ব্যাখ্যা দেব।
আলোচনাটাকে রেস্ট্রিকশন করার পক্ষপাতে আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে কথা বলেন অসুবিধা নেই। আপনারা যদি তিনটে প্রস্তাব বিবেচনা করে যদি করেন তাহলে হচ্ছে যে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা দেবো যে আসলে সিজিওলি কিভাবে আদাবো আগের প্রস্তাবগুলো আমরা কিভাবে বিবেচনা করবো। তবে আমি যেটা বলবো যে আলোচনাটা হোক, তারপরে আমরা একটা বিপরীত পদের সিদ্ধান্ত কিনা সেইভাবে প্রসিড করা যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে এখানে আলোচনার মধ্যে এসে প্রথম যতটা উৎস নিয়ে আলোচনায় অংশগ্রহণ করতাম, এখন ঠিক ততটাই নিরুৎসাহিত হচ্ছে এবং আসলে আলোচনা অংশগ্রহণের এবং আসার ব্যাপারে আপনার উৎসাহ হারিয়ে ফেলেছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের আগে যে প্রস্তাব দিয়েছে সেটা আবার 180 ডিগ্রি করে আবার নতুন প্রস্তাব দিয়েছে। সুতরাং নতুন প্রস্তাব দেওয়ার পরে আবার আমাদের বিষয়গুলো নিয়ে চিন্তা করে নতুন প্রস্তাব আনাটা আমাদের জন্য একটু কষ্টকর। আজকে দিনটি গত বছরের এই দিনটি বাংলাদেশের জন্য বিশেষ দিন। আর পুরো জুলাই আগস্ট মাসের আন্দোলনে যে পরিমাণ আমাদের মা বোনরা রাস্তায় নেমেছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ করি এবং রাজনীতিতে সমাজের প্রত্যেকটি জায়গায় তাদের অংশগ্রহণ আরো বাড়ুক সেটা আমরা চাই। এবং চাই বলেই গতবার যখন আলোচনা হয়েছে 50টি আসনের জায়গায় 100টি আসনে উন্নত করার ব্যাপারে অলমোস্ট প্রায় সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, আমরাও একমত হয়েছি যে আসন সংখ্যা বৃদ্ধি করে 50টা জায়গায় 100টা করা যেতে পারে। কিন্তু নির্বাচনের ব্যাপারে কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই ব্যাপারে আসলে আমাদের স্পষ্ট ভাষায় আমরা কথা বলতে পারছি না। যেমন যদি 300 আসনকে আপনি 100 আসনে ভাগ করেন তাহলে দেখা যাবে যে একজন প্রতিনিধি 3টা জেলাতে তার প্রতিনিধিত্ব থাকতে পারে। মানে ঠিক মানে আসন বন্টনটা মানে একটা কঠিন ব্যাপার হবে। দ্বিতীয়ত আমি সেটা বলেছি যে এখানে আমাদের অনেক মাননীয় সংসদ সদস্য আছেন এবং আপনার অনেকেই নির্বাচন করার অভিজ্ঞতা আছে। আমাদের মাননীয় সংসদ সদস্যরা সংসদে প্রবেশ করতে একটা মিথ্যাচার দিয়ে প্রবেশ করেন যে আমি 30 লক্ষ টাকার উপর আমি ব্যয় করি নাই। মিথ্যা দিয়ে আমাদের প্রস্থানটা শুরু। আমরা যারা নির্বাচনে একবার অংশগ্রহণ করেছি আমাদের অভিজ্ঞতা আছে কতটা ব্যয়বহুল। একজন নারীর পক্ষে 3টি আসনে নির্বাচন করাটা কতটা ব্যয়বহুল সেটা আমরা চিন্তা করে বলছি যেটা বাস্তবসম্মত কি সেটা একটা আলোচনা করেন। এবং এরপরে দিয়ে আপনারা যেটা বলেছিলাম যে আমরা তখন বলেছি যে এটা আপনার সংসদের পিয়ার পদ্ধতি, যেটা আপনার সংসদ সদস্যদের পিয়ার পদ্ধতির মধ্যে আপনার এটা করা যায় কিনা। এখন যেমন প্রতি 6 জনে একজন নারী, তখন যদি আপনারা পিয়ার পদ্ধতি করেন আর প্রতি 3 জনে একজন নারী, তাহলে আমি হুদয় ভাই আর ফরাদ ভাই 3 জনে মিলে চেষ্টা করে হয়তো আমরা একজন নারী প্রতিনিধি আমরা দিতে পারি। তারপরে আপনারা যদি যাই আর কি। আর আমার আরেকটা প্রস্তাব হলো আপনারা বলছেন যে নারী প্রার্থীদের মানে মধ্যে 100 আসনে, আমার প্রস্তাব করলো যে নারী প্রার্থীদের হচ্ছে নারী ভোটাররাই নির্বাচিত করবে, তাতে করে নারীদের উপর চাপটা কম করবে। কারণ আমরা যে 4 লাখ বা 5 লাখ লোকের ভোট আমরা ফেস করি, একজন 15 আপনি তাহলে এটার উপর একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে যে নারী ভোটাররা কিভাবে নারী প্রার্থীদের নির্বাচিত করবে। এটা এখন এভাবে বললে তো আপনার এখানে খুব বেশি সুবিধা হবে না। আপনারা জানেন যে ভোটার তালিকার মধ্যে নারী প্রার্থীরা, নারী ভোটাররা এবং পুরুষ ভোটারদের মানে তালিকা সম্পূর্ণ আলাদা। তাহলে এখানে আলাদা করার জন্য আপনার কোনো কষ্ট করতে হচ্ছে না। তাহলে নারী ভোটাররাই আপনার নারী প্রার্থীদেরকে ভোট দেবে। সেটা হলো মানে এটা মানে হলো আমাদের মা বন্ধুর উপর এটার মানে চাপটা অনেকটা কমে আসবে। ধন্যবাদ। এবং সেক্ষেত্রে পুরুষ ভোটাররা পুরুষদের নির্বাচিত করবে কিনা এমন প্রশ্নটা আসতে পারে। 100 আসনে নারী এবং পুরুষ এই 100 আসনে নারীরা নারীদের। ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা আব্দুল মাজেদ আতাহারি, সাধারণ নায়েব আমির মেজাজ সম্পাদক বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, কমিশনের অন্যান্য দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রতিনিধি, আজকে 14 জুলাই। এই জুলাইয়ে গত বছর আমাদের বিশেষ করে শিক্ষার্থীগুলো
যারা মাঠে গিয়েছিল সালের উৎখাতের দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে সেই দিনে আজকে নারী আসন সম্পর্কে, নারী প্রতিনিধি সম্পর্কে আলোচনায় আসছে। সেজন্য কমিশনকে ধন্যবাদ। এখানে একটা বিষয়ে গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে প্রথার অবস্থান আছে। সংখ্যালঘু, উপজাতি এবং বিভিন্ন পেশাজীবী মানুষকে সামনে রেখে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সংসদে তাদের প্রতিনিধি হিসেবে পাঠার একটা ব্যবস্থা আছে। তো আমরা প্রকৃতপক্ষে গত বছর এই সময়টা, জুলাই আগস্টের সময়টা কোটা বিরোধী আন্দোলনের এই অগ্নিগর্ভ ছিল বাংলাদেশ। মেধার উপরে ভিত্তি করে, যোগ্যতার উপরে ভিত্তি করে সে প্রত্যেকে আমরা লড়াই করবো, লড়াইয়ের মাধ্যমে। এবং এটাই ছিল গত বছরের কমিটমেন্ট। এই যে জুলাই আগস্টে আমরা প্রকৃতপক্ষে নারীদের জন্য আসন সংরক্ষিত করে আমাদের মা বোনদেরকে, অর্ধেক 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি নারী, নারীদেরকে কি সংখ্যালঘু এবং একেবারে বাদ খাইয়ে নিয়ে যাচ্ছি যে এরা আমাদের সমাজে নারীদের কোনো অবস্থান নেই, তাদেরকে উঠিয়ে নিয়ে আসতে হবে। এই দৃষ্টিভঙ্গিটা আসলে সঙ্গত কারণেই ভুল বলে আমার মনে প্রতীয়মান হয়। নারীরা তো আমাদের আছে, আমাদের প্রধানমন্ত্রী নারী ছিল, নারী ছিল, আমাদের সচিব নারী, বিচারপতি নারী, প্রফেসর নারী, ডাক্তার নারী, ইঞ্জিনিয়ার নারী, নারীরা আমাদের নাই কোন জায়গায়। তো আমি আশঙ্কা করছি এই নারীদের আসন সংরক্ষণ করতে করতে 15 থেকে 30 থেকে 50 থেকে এখন 100-র মধ্যে এসে পৌঁছেছে। কয়েকদিন পরে আর 2-4 বছর পরে গিয়ে হয়তো এমনই কথা আসবে যে হ্যাঁ 300 আসন নারীদের জন্য, 100 আসন পুরুষদের জন্য সংরক্ষণ করা হোক। এই ধরনের কথা আসতে পারে। পৃথিবীর কোন জায়গায় নারীদের জন্য আসন সংরক্ষিত নয়। তারপরেও আমাদের যদি নারীদের আসন সংরক্ষণ করে পথ চলতে হয়, তাহলে সেটা কর্মীক অবস্থান থেকে নির্বাচন করতে হবে। এবার একটা কথা ছিল ঘূর্ণায়মান পদ্ধতিতে, নারীরা কালান্ত হয়ে একেবারে ফটোগ্রাফি হয়ে যাবে, সেটাও তাদের জন্য সম্ভব না। এবং নির্বাচন করবে 300 আসন একজন নারী, সেটাও তাদের পক্ষে সম্ভব না। তাহলে সুতরাং কত নারীদেরকে সরাসরি এখন আমি এখানে একটা প্রশ্ন করতে চাই কমিশনের কাছে, সেটা হলো আমাদের 300 আসনের নির্বাচনে কোন আসনে নারী ইলেকশন করতে পারবে না এমন কি কোনো কথা কেউ বলছে? বলে নাই। নারী ইস্যু করছে তো, তাদের অধিকার নিয়ে ইলেকশন করছে, তাদের দায়িত্ব নিয়ে ইলেকশন করছে এবং তারা তাদের নেতা দিয়ে, প্রতিভা দিয়ে যারা অগ্রগতি সাধন করছে, সেখানে তো তাদেরকে কেউ প্রতিরোধ করে নাই। তো সুতরাং বিষয়টা গভীরভাবে অনুধাবন করা দরকার, অনুশীলন করা দরকার এবং সংস্কার কমিশনের পক্ষ থেকে এটা যথাযথভাবে বিশ্লেষণ হওয়া দরকার, যাতে বিষয়টা যথার্থ হয়। আর যদি ইলেকশন এইভাবে 100 আসন সংরক্ষণ করা হয়ে থাকে, করাই আগে সবাই ঐক্যমত পোষণ করলে আমরা দ্বিমত পোষণ করবো না বৃহত্তর স্বার্থে। তো সেই ক্ষেত্রে নারীদের সংরক্ষণ করা আসনগুলো নির্বাচনে হওয়া উচিত। নির্বাচন না পদ্ধতি বলেন নাই যে সংরক্ষিত আসন 100টা করে নির্বাচিত করতে হয়। হ্যাঁ, 3জন এমপির এগেনস্ট একজন নারী হতে হ্যাঁ নির্বাচন করবে। ধন্যবাদ। জানাচ্ছি ডক্টর আহমেদ আব্দুল কাদের, খেলাফত মজলিস। ধন্যবাদ চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে কমিশন যে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবের পরে বহুদিন ধরে বলেছে যে অবাস্তব প্রস্তাব, তাই জন্য অত কোনো প্রয়োজন নাই। পার্টির পক্ষ থেকে 25% নির্ধারণ করে নির্ধারণ করে দেওয়াটাই তো অবাস্তব, কারণ পার্টির কমিটিতে এটা করার জন্য হচ্ছে না, তাই বাস্তবতা নাই। আমি মনে করি বাস্তবতা নাই, সম্ভবত কোনো বাস্তবতা নাই।
এরপর হচ্ছে তারপর আমরা পাচ্ছি যে বনফুট নারী আসক পার্লামেন্টে। আর হয়তো অনেক পদ্ধতি বলছেন পদ্ধতি সমালোচনা করেছেন, অনেক সমালোচনা করেছেন, কাজে এই পদ্ধতিতে কিছু হবে না। একই হতে পারে যদি 500 আসনে ঠিক করি, নারীর জন্য 500 আসনে ঠিক করি এবং 400 মধ্যে ভোট হবে, ভোটের পার্সেন্টেজ ভিত্তিতে নারীর জন্য নির্ধারিত হয়। এটা একটা সহজ বিষয়। তার আমি বলতে পারি যে আপনাকে অন্তর দিতে হবে, তাকে মানতে শুনতে হবে না। এই জন্য আমি মনে করি একমাত্র সলিউশন হচ্ছে সমালোচনা হচ্ছে যদি আমরা নিম্নকক্ষে 400 আসনে ভোট যে হবে, ভোটের পার্সেন্টেজ ভিত্তিতে তারাও নারী আসন নির্ধারণ করবেন। এটা 100% সমস্যা কিছু নাই। এর বাইরে যত কথাই বলেন সব সমস্যা করা হবে, এখানে সমস্যা করা হবে। ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, এই বিষয়ের উপর আমাদের আলোচনা এখানে আপাতত আমরা আলোচনাটা অব্যাহত রাখবো, কিন্তু এই মুহূর্তে এখন একটা 46 বাজে আমরা এইটা বলতে চাচ্ছেন। আমরা কোনো একটা শুনবো না, দুই বিরতির পরে শুনবো না। আচ্ছা সংক্ষেপে বলে জামাতে ইসলাম এবং আপনার বক্তব্যের পর আমরা দুপুরের নামাজ এবং মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাব। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। সালাম এবং শুভেচ্ছা। সালাম আলাইকুম। আমি একটু বিলম্বে এসেছি, দুঃখিত, সব আলোচনা শুনতে পারিনি। যতটুকু শুনেছি সংক্ষেপে বলব। নারীদের সংরক্ষিত আসন, এটা ইতিহাসটা তো প্রশ্ন করে জানি। 72-এর সংবিধানে 10 বছরের জন্য 15টি আসন সংরক্ষণ করা হয়। তার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তখন যে নারীদের ক্ষমতায়ন, নারীদেরকে যদি 10 বছরের মধ্যে তৈরি করা যায়, পরবর্তীতে তারা নির্বাচনের জন্য উপযুক্ত হবে, প্রতিনিধিত্ব করবে। 78 সালে এসে সামরিক শাসন ছিল অবশ্য, জারি করার মধ্যে দিয়ে 15 বছর করা হলো, সেটা আসন সংখ্যা 30 করা হলো। পরবর্তীতে 45 থেকে 50 পর্যন্ত আসছে। বিদ্যমান সংবিধানে তাই আছে। কমিশনের যে প্রস্তাবটি আজকে আসলো, সেখানে 100 আসন, 300 আসনের সাথে নারীর সংরক্ষিত হবে 100 আসন। এই প্রস্তাবের সাথে আমরা একমত। বাংলাদেশ জামাত ইসলাম সংরক্ষিত নারী আসন যে 300 আসনের সাথে যুক্ত করে কমিশনের প্রস্তাব আছে, সেখানে আমরা মনে করি যদি এমন হয় যে নারী আসন বৃদ্ধির মধ্যে দিয়ে ক্রমান্বয়ে নারী ক্ষমতায়ন এবং সংসদের প্রতিনিধিত্ব এবং তাদেরকে ভবিষ্যতে নেতৃত্ব আনার জন্য উপযুক্ত হবে, সূচনা লগ্নে যে স্পিরিটটা কাজ করেছিল। কিন্তু আমাদের অভিজ্ঞতা তো তা বলে না। অভিজ্ঞতা কি বলে? 300 আসনের সংসদে সর্বোচ্চ 22 জন পর্যন্ত, তাও নির্বাচনের যে আমরা গোটামিল দেখেছি সেই সময়কালে সর্বোচ্চ 22 জন, আর সর্বনিম্ন 18 জন ছিল। এটাই যদি রেকর্ড হয়, আবার নির্বাচনের প্রক্রিয়া দেখা গেছে নমিনেশন পেয়েছে যে কোনো, আবার তাদেরকে সংরক্ষিত আসনে অ্যাকোমোডেট করা হয়েছে, সরাসরি নির্বাচনে জিততে পারেন। হ্যাঁ, জিততে অনেকেই পারেন, ঠিক আছে, কিন্তু এই হিস্ট্রিগুলো যখন আমাদের সামনে আসে, তখন আসলে যে লক্ষ্যে এই ব্যবস্থাটা করা হয়েছিল সেটা আমরা অর্জনের দিক থেকে কিন্তু অনেক পিছনে। এখন আমরা কি আসন বাড়াতে বাড়াতে সংখ্যা বাড়াই আসলে সেই লক্ষ্য অর্জন করতে পারবো কিনা, এটা একটা আলাদা আলোচনার বিষয়। সংখ্যা যেহেতু করেছেন সেই জায়গায় যাচ্ছে না। প্রস্তাবের জায়গায় যদি আমি আসি,
সংরক্ষিত নারী আসন বা প্রায় সময় আমরা সংসদে থাকতে বলতেন, কিছু বলবেন? একশো আসনের 25% দলগুলো 1/3 মোট নমিনেশনের 1/3 নারী প্রার্থী দিবে। আমি সেই জায়গায় আসছি। আমি আগে অভিজ্ঞতা বলে মূল জায়গায় আসতেছি। এই জায়গায় যদি আমরা আসি, যদি সংসদে কিন্তু যারা প্রতিনিধিত্ব করেছে, সংবিধানে কিন্তু দায় দায়িত্বের কথা বলা নেই। সুতরাং আমাদের ঘাটতি বলে আমি বলতেছি, তাদের কার্যগুলো নেওয়া নাই। জেনারেলি নারী সংসদ সদস্য আইন প্রণয়নের ভূমিকা রাখতে পারে, পার্টিসিপেট করতে পারে। আর কি করে যারা রাজনৈতিক দায়িত্ব দেয়, আপনি বিরোধী দলের সংসদ সদস্য আছেন, আমার জায়গায় এটা ঘটেছে তো, একজন মহিলাকে সেখানে দিয়ে দেওয়া হলো, বিরোধী দলের সদস্যরা যে ফাংশন করতে না পারে বেরিয়ে চলে যাবে। সালাদ ভাইয়ের আসলে কি হয়েছে উনি বলবেন, আমি ওই সব সাক্ষী দিচ্ছি, ঘটনা তাই ঘটেছে। এই জন্য যদিও বাবু মহিলা নারী ছিলেন, উনি ইলেক্টেড সরাসরি, আর একজনকে চাপিয়ে দেওয়া হয়েছে সেখানে, তুমি যদি কাজ করতে না পারে। এই ঘটনাগুলো তো ঘটে আমাদের দেশে। সুতরাং আমরা নির্বাচিত সদস্যরা সেখানে কোনটা সহায় করি, তাহলে আমরা ইতিহাসগুলোটা ইগনোর করতে পারছি না। কিন্তু সুতরাং আমাদেরকে আসতে হবে যে জায়গায় সরাসরি নির্বাচন অথবা আমরা আসন বাড়াচ্ছি, সেটা অন্য কোন পদ্ধতিতে হবে। এমনি কিন্তু এটা ডিবেট হচ্ছে, প্রস্তাবনা কিন্তু লিখিত আমরা জমা দিয়েছি। আজকে যে আলোচনাটা সরাসরি নির্বাচনের যৌক্তিকতা, অনেকেই বলেছেন মেরিট ডিবেট। আমরা যারা একটি আসনে দুটি উপজেলা কেউ একটি উপজেলা ইলেকশন করি, পুরো আসন ঘুরে আসতে যে হিংসে খায়, আর যেখানে একটা ভৌগোলিক অবস্থার যোগাযোগ ইত্যাদি খারাপ, সেখানে আরো খারাপ অবস্থা হয়ে যায়। তাহলে আমরা সরাসরি যদি 100 আসন ভাগ করেন, এখানে কিন্তু সংবিধান উল্লঙ্ঘনের ঘটনা ঘটবে। যদি আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন, কত জায়গায় অ্যামেন্ডমেন্ট করেন? 65 অ্যামেন্ডমেন্টে বলেছেন, যদিও বলেছেন সরাসরি 65 পুরো অ্যামেন্ডমেন্ট কোনো দরকার হবে না। ন্যারেশন বলা হয়েছে 3 এবং 3 খ দুটোই অ্যামেন্ডমেন্ট করতে হবে, বাকি স্ট্রাকচারের মধ্যে কোনো হাত দেওয়ার প্রয়োজন হইতে হবে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, এই জায়গায় একজন মহিলা আমরা একটি আসন মেনটেন করে আসতে পারি না, সে যে একজন মহিলা 3টে আসনে বিশাল এলাকায় ঘুরে কিভাবে যাবে? সংবিধানের সাথে ক্লাস হবে কোন কোন জায়গায়। আমরা আসন বিভক্তির মধ্যে আমাদের ডিস্ট্রিক্টের না, এই জায়গাতে তো রিলেটেড ভাই, রিলেটেড। আপনি আগের প্রস্তাবের উপর আলোচনা করছেন, হ্যাঁ, মানে 3 আসন নিয়ে একজন নারী প্রার্থী নির্বাচন, সেই জায়গায় তো আমরা নাই, সেটা আপনাকে একবার বলেছি। আজকের নতুন প্রস্তাবটা হলো রাজনৈতিক দলগুলো জেনারেল ইলেকশনে যত প্রার্থীতা দিবে, এর মধ্যে 1/3 নারী প্রার্থী দিবে। আমাদের নিশ্চয় মনে আছে 2008 সালে ইম্পোজ করছেন, আমরা ইম্পোজ করছি না প্রস্তাব প্রস্তাবের মধ্যে রাজনৈতিক দলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা। স্মরণ করিয়ে দিই, তাহলে আমি যদি সেই জায়গায় আসি, নির্বাচনী আইন না না, আপনাদেরকে শেষ করতে দিন। এরপরে কথা আসলে আপনাকে আমি আমার কিন্তু বলি, আমি তো আগে শুরু করেছি, আমি শুরুতে মিস করেছি। আমি কিন্তু আগে আমি যেটা বলছি, আমি হুট করে দেন তো আমরা বিপদে পড়ে যাই। কালকে এই ঘটনা ঘটছে, কথা বলতে হয়েছে, হয়তো আপনি মাইন্ড করতে পারেন। কালকে আমি একটু স্ট্রং আমি বলছি কারণ এখন একটা 55 বাজে, আমি শেষ করবো না, আপনি পরে সুযোগ দিবেন। আপনি যদি সভাপতি শেষ করেন, আমি শেষ করবো। যদি আমরা ইম্পোজ করেন প্রস্তাবের মাধ্যমে, পাশ হইতে হবে না, এটা পরের বিষয়। তাহলে অভিজ্ঞতা কি বলে? সেটা তো হয়নি। 2008 সালে আরপিত যে 33% যে নারী বাধ্যতামূলক করা হয়েছে, একটা মেয়াদও দেওয়া হয়েছে, সময় কিন্তু পার হয়ে গেছে,
কোন সাল পর্যন্ত দিয়েছিল আমার এখনো মনে নেই। আমি বলছি তাহের ভাই সহায়তা করলেন, ধন্যবাদ। একজন বলছেন যে কোনো দল পারে না, এটা সঠিক না। আমি আমার দল একটা বলতে পারি, বাংলাদেশ জামায়াত ইসলামী তার বিভিন্ন টায়ারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত 43% নারীর প্রতিনিধিত্ব আছে বিভিন্ন পদে। যদি আপনারা যদি জানতে চান তাহলে আমরা এটা যথাযথভাবে এটা উপস্থাপন করতে পারবো। অন্য দল যদি সেটা করে থাকেন সেটা করেন আপনারা। বলছি যে সেটার সমাধান না, আমাদের কথা হচ্ছে এখানে কেউ খোঁচা দিয়ে কথা বলছে। আমাদের কথা হলো 100 আসন হবে সরাসরি নির্বাচন, যেটা এটা পিআর, এটা তো আমরা আগে বলেছি। আর 33% এটা ইম্পোজ না করে রাজনৈতিক দলের উপরেই ছেড়ে দিতে হবে। কারণ সব দলের ওই জায়গা থেকে যদি বলি 33% পূরণ করতে পারে নাই, ওই যুক্তিটা তো আমরা বুঝছি, কিন্তু আপনার প্রস্তাবটা হচ্ছে যেটা 33% এটা মন্ত্রী করে এটা অপশনাল হিসেবে যদি রাখা হয়, হ্যাঁ এটা। আর দ্বিতীয় আমরা হচ্ছে আর আপনারা 100 আসন চাইছেন এবং আমরা বলছেন যে সরাসরি নির্বাচন পদ্ধতি অথবা না, আমরা সরাসরি নির্বাচন চাই না, আমরা পিআর পদ্ধতি চাই। সেটা বলছি যে তাহলে আপনারা চাচ্ছেন যে সরাসরি হয় পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি হলে আমরা 400 আসনের পক্ষে। ঠিক আছে, তাহলে 400 আসন 100 নারী, কিন্তু 100 নারী পিআর বর্তমান সিস্টেমে, আর ইলেকশন টোটাল পদ্ধতিতে হবে পিআর। আচ্ছা ঠিক আছে, পিআর আর পিআরটা যারা বলেন যে আস্থাহীনতার, ওনাদের আস্থার জায়গাটা আমি জানতে চাই। ঠিক আছে, আমরা ওই জায়গায় যাবো না। অন্য রাস্তা ঠিক আছে, প্রশ্ন আছে, প্রশ্ন আছে, ঠিক আছে, ওই আলোচনা আমরা এখন যাচ্ছি না। অসংলগ্ন কথা বলে তো লাভ নেই রে ভাই। নিজের অবস্থান দেখে প্রত্যেকের কথা। ঠিক আছে, সেটা বুঝতে পারছি। আমি আবারও মনে করি যদি পরস্পরের প্রতি না করা, এটা আপনি বলার পরেই ঘটেছে। হ্যাঁ, আমি বারবার ইন্টারজেক্ট করতে চাই না, কিন্তু আমি মনে করি যে বেসিক প্রিন্সিপালের ভিত্তিতে আমরা যেটা ফলো করছি, অধিকাংশ দল একটি ব্যর্থের ক্ষেত্রে যেন আমরা সচেতন থাকি। আমি আপনার বক্তব্য যদি আপনি শেষ হয়ে থাকেন, আমার বক্তব্য হচ্ছে 33% যেটা আপনারা বলছেন এটার সাথে আমরা দ্বিমত। আমরা 400 আসনে পিআর চাই, 400 আসনের মধ্যে 100 আসন নারী আর 300 আসন বর্তমান যে পার্লামেন্ট সিস্টেম আছে, 300 আসন সরাসরি নারী পুরুষ করতে পারবো। এটা আমাদের প্রস্তাব। ধন্যবাদ। আমরা এখন মন্তব্য করছি, আমরা এখন সবাই দুপুরের খাবার এবং আমাদের জন্য বিরতি থাকবে।